আজকে নাগরিক পার্টি কুমিল্লা আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং যোগদান অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং কুমিল্লার জেলা এবং মহানগর পর্যায়ের এনসিপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, সকলকে আসসালামু আলাইকুম। আশা করি এবারে ঈদুল আজহা সাথে আনন্দে কেটেছে এবং পরবর্তী সময়ে আমরা আবার আমাদের সকলের কর্মজীবন এবং রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমে আবার পুনরায় সক্রিয় হচ্ছি। আমরা সবসময় আমাদের বিভিন্ন বক্তব্যে আলোচনায় আমরা বলি যে যখন জুলাই গণঅভ্যুত্থান আমরা যখন গত বছর আজকে 6 জুন, আমরা আজকে থেকে ঠিক 2 বছর আগে 5 জুন এই আন্দোলনটা শুরু হয়েছিল এবং আজকে 6 জুন, 2 বছর আগে 6 জুনও একটা কর্মসূচি ছিল আমাদের। তো প্রথম কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলন আস্তে আস্তে সরকার বিরোধী আন্দোলনের দিকে যখন যাওয়া শুরু করে, তার প্রথম ইনসিডেন্টটা হয় এই কুমিল্লায়। এবং কুমিল্লায় 11ই জুলাই আপনারা সবাই জানেন, যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, কুমিল্লার আন্দোলনকারীদের উপর হামলা করা হয়, তখন আপনারা কুমিল্লার সাহস সন্তানেরা তখন মহাসড়ক অবরোধ করার মাধ্যমে আপনারা রাত পর্যন্ত মহাসড়ক অবরোধ করেছিলেন এবং তখনই এই আন্দোলন আস্তে আস্তে সরকার বিরোধী আন্দোলনের দিকে রূপ দিতে থাকে, যা চূড়ান্তভাবে আবু সাইদ, ওয়াসিমদের হত্যা করার মধ্য দিয়ে চূড়ান্তভাবে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় 17 জুলাই। সেই জায়গা থেকে কুমিল্লার প্রতি এই গণঅভ্যুত্থানের কন্ট্রিবিউশনের দিক থেকে বলি এবং পূর্ববর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনের কন্ট্রিবিউশনের দিক থেকে কুমিল্লার প্রতি একটা বিশেষ ভালোবাসা বাংলাদেশের সকল স্তরের জনগণের আছে এবং আমরা যেহেতু কুমিল্লার সন্তান, আমাদের তো আছেই। আমাদের বর্তমান সময় সবচেয়ে আলোচ্য বিষয় রাজনৈতিকভাবে আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচন। আপনারা সবাই অবগত আছেন যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার প্রস্তুতি চলছে এবং ইলেকশন কমিশন এটা নিয়ে ইতিমধ্যেই তারা আচরণবিধি কিছু সংশোধন নিয়ে আসা সহ অনেকগুলো উদ্যোগ গ্রহণ করছে। আমরা মোটামুটি বুঝতে পারছি যে আগামী শীতের মধ্যে মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসের মধ্যে মোটামুটি কয়েকটা নির্বাচন হয়ে যাওয়ার কথা। আমরা দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি আমাদের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে এবং তারা ইতিমধ্যে বিভিন্ন স্থানে সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবং আমরা দল হিসেবে একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পর্যন্ত সর্বস্তরের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করছি। আশা করি আপনারাও সেই অনুযায়ী সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করছেন। এর অংশ হিসেবে আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যিনি আমাদের জাতীয় যুব শক্তির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তরিকুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক সেই 2018 সাল থেকে। আপনারা সবাইকে জানেন ওনার বাড়িও আমরা পাশের গ্রামে, তবে আমাদের পরিচয়টা আসলে পাশের গ্রাম দিয়ে হয়নি, পরিচয়টা হয়েছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে রাজপথ থেকে। এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমার মনে পড়ে যে তরিকুল ভাই তখন ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিলেন এবং তিনি তখন গ্রেফতার হওয়াদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এবং তিনি দীর্ঘ সময় সেই কোটা সংস্কার আন্দোলনের পর কারাভোগ করেছেন এবং পরবর্তীতেও আমাদের গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের আন্দোলন ক্যাম্পাস কেন্দ্রিক এবং জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিবাদে তিনি আমাদের সাথে ছিলেন এবং এই ধারাবাহিকতায় আমাদের এই রাজনৈতিক লড়াইটা একসাথে আজ পর্যন্ত আছেন। তো অনেকেই বলে বা কুমিল্লায়ও অনেকে বলার চেষ্টা করে যে এনসিপির ক্যান্ডিডেটদেরকে তো আমরা গণঅভ্যুত্থানের আগে দেখি নাই, কিন্তু তরিকুল ইসলামদেরকে আমরা সেই 2018 সাল থেকে গণতান্ত্রিক লড়াইয়ে আমরা দেখে আসছি এবং
এদেশে যারা ধান খেতে লুকিয়ে থাকতো বা যারা পলাতক অবস্থায় ছিল, দেশের বাইরে বিভিন্ন জায়গায় জীবন বাঁচিয়েছিল, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তরিকুল ইসলামরা অবদান রেখেছে। সুতরাং আপনারা যদি না কেনারা ভান ধরেন, আপনারা ভান ধরতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে চিনে নেবে এবং কুমিল্লার জনগণ চিনে নেবে এবং আগামীতে মেয়র হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশন তরিকুল ভাইকে নির্বাচিত করবে। এবং আপনারা এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে আপনাদেরকে। এখানে যারা বসে আছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কুমিল্লা সিটি কর্পোরেশনটা আমি যতটুকু জানি যে এখানে ভোটার সংখ্যা 2.5 লাখেরও কিছু কম, এবং সাধারণত আমি যদি ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের কথা বলি, সেখানে ভোটার সংখ্যা যথাক্রমে 25 লাখ এবং 32 লাখ। তো সেই তুলনায় অনেক কম, এবং এখানে আমাদের সাংগঠনিক যে সক্ষমতা এখনো আছে, আমি মনে করি এটাও যথেষ্ট যদি সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমার জানা মতে কুমিল্লায় এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি, এমনকি শ্রমিক শক্তিরও কমিটি রয়েছে, এবং জেলা উত্তর, জেলা দক্ষিণ, মহানগরের কমিটিগুলো রয়েছে, এবং থানা পর্যায়ে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আমাদের এই সাংগঠনিক বর্তমান যে কলেজ আছে সেটাকে আরো বৃদ্ধি করে আমরা যদি ঐক্যবদ্ধভাবে লড়াইটা দিতে পারি, ইনশাল্লাহ এবার সিটি কর্পোরেশন নির্বাচনে তরিকুল ইসলাম ভাই জিতে আসবেন এবং আপনাদের বিজয় হবে। আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমাদের যারা নেতাকর্মীরা রয়েছেন সকলকে আমি আজকে দায়িত্ব দিয়ে যেতে চাই যে আপনারা তরিকুল ইসলাম ভাইকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত করবেন। এবং কুমিল্লাকে, এখানে অনেক বক্তারা বলছিলেন যে এনসিপির ক্যান্টনমেন্ট হবে কুমিল্লা, তো এটা একটা টেস্ট কেস। এই পরীক্ষাটা যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন তাহলে আমরা এটা বলতে পারবো যে এনসিপির ক্যান্টনমেন্ট হিসেবে কুমিল্লা প্রথম আবির্ভূত হয়েছে। সব দলেরই কিছু সাংগঠনিক শক্তিশালী জায়গা থাকে, সেটা কুমিল্লা হবে যদি আপনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। ইনশাআল্লাহ আপনারা পাবেন এবং এর জন্য প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। প্রথমত সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে, বিভিন্ন থানাগুলোতে এবং ওয়ার্ডগুলোতে এনসিপি সহ সহযোগী সংগঠনের কমিটি করতে হবে, এবং এখন থেকেই কয়টা কেন্দ্র আছে আপনারা জানেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে আপনারা ভোটের সংখ্যাটাও জানেন, কোন কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছে এবং মানুষ কোন ধরনের ক্যান্ডিডেটদেরকে পছন্দ করেছে, এবং নির্বাচনে আপনাদের অভিজ্ঞতা হয়েছে, আপনারা সবাই জোরে শরিক দলের জন্য নির্বাচন করেছেন। কিভাবে পোলিং এজেন্টদেরকে ট্রেনিং দিতে হবে, পোলিং এজেন্ট থেকে শুরু করে কেন্দ্র পাহারা দেওয়া একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা এবার জাতীয় নির্বাচনে জনগণের অভিযোগ আছে যে আমরা ভোট রাখতে পারিনি, তারা ভোট দিয়ে গেছে, তো সেটাও আপনাদের একটা গুরু দায়িত্ব থাকবে। তো জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় সরকার নির্বাচনটা আপনারা ভালোভাবে ফাইট দেবেন, এটা আমার প্রত্যাশা থাকবে। কিছু বিষয়ে পরিষ্কার করার প্রয়োজন, যেহেতু কুমিল্লা এসেছে, খুব রিসেন্টলি একটা আলাপ এসেছে যে কুমিল্লার জেলা পরিষদের যিনি প্রশাসক তিনি বলেছেন যে আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ 25 কোটি টাকা নিয়ে গেছেন। যদিও পরে তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে নিয়ে যান নাই, বরাদ্দের জন্য নিয়ে গেছেন, কিন্তু যা ড্যামেজ হওয়ার আসলে ওই নিয়ে গেছেন থেকেই হয়ে গেছে আর কি। বাংলাদেশের পত্রিকাগুলো তো প্রথমটা কাভার করে, পরে আর যেটা আমাদের বিরুদ্ধে যায় সেটা কাভার করে, কিন্তু যেটা আমাদের পক্ষে আসে পরবর্তীতে সেটা কাভার করে না। তো হাসান ভাই খুব বিস্তারিত এটার একটা জবাব দিয়েছেন। আপনারা দেখেছেন যে এটা একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা হয়, এটা আমাদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য। কুমিল্লারও আপনাদেরকে বিভিন্ন বিএনপি নেতারা হয়তো বলবে যে আসলে হাসান তো শুধু নিজেদের উপজেলায় নিয়ে গেছে, আর কোথাও কিছু দেয় নাই। কিন্তু আপনারা যারা কাজ করেছেন, আপনারা যারা সেই সময়টায় ছিলেন, আপনারা জানেন আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা সদর এবং সিটি কর্পোরেশন মিলিয়ে 11 কোটি টাকারও বেশি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, এবং সাধারণ বরাদ্দ তো আছেই। এবং ঠিক একই চিত্র প্রত্যেকটা উপজেলায় আমি যখন দায়িত্বে ছিলাম বিশেষ বরাদ্দ খাত থেকে যথেষ্ট পরিমাণ বরাদ্দ দিয়েছি, কোনো বৈষম্য করি নাই। এবং সাধারণ বরাদ্দ যেটা ছিল সেটা আপনারা জানেন যে যে উপজেলায় যত ভোটার সংখ্যা আছে, ভোটার সংখ্যার সমানুপাতিক হারে সাধারণ বরাদ্দটা যায়, এবং সেটাও প্রত্যেকটা উপজেলায় গিয়েছে। হাসনাত ভাই খুব ডিটেইলড সেটা ব্যাখ্যা দিয়েছে। এবং এটা অনেক সময় আরো সারা দেশে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা হয় যে আমরা হয়তো আমাদের এলাকার জন্য করছি, সারা দেশের জন্য করিনি। আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে
ইভেন তারেক রহমান থেকে শুরু করে বিএনপির মহাসচিব, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, প্রত্যেকটা ব্যক্তির আসন হিসেবে তো যায় নাই, গেছে বাংলাদেশের একটা অঞ্চল হিসেবে, উপজেলা হিসেবে, জেলা হিসেবে, সবার আসনে বিষয় বরাদ্দ গিয়েছে এবং সাধারণ বরাদ্দ গিয়েছে। তো এটা অনেক সময় আমাদেরকে আচরণ করার একটা হাতিয়ার হিসেবে নেওয়া হয় যে আমরা হয়তো স্বজনপ্রীতি বা এলাকা প্রীতি করি, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। তো এটা পরিষ্কার করার প্রয়োজন ছিল। এবং আমরা সাম্প্রতিক সময় দেখছি যে আমাদের জাতীয় নির্বাচনের আগে, যেহেতু আমি সরকারের অংশ ছিলাম, বারবারই বলা হতো যে নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেশে যদি ধর্ষণ হতো সেটারও সমাধান দেওয়া হতো নির্বাচিত সরকার। দেশে যদি কোথাও ছিনতাই, রাহাজানি, চুরি বেড়ে গিয়েছিল একটা সময়, তখনও বলা হয়েছিল নির্বাচিত সরকার। শাহবাগ আটকে আন্দোলন, বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন, এগুলোর ক্ষেত্রেও বলা হয়েছিল নির্বাচিত সরকার আসলে সমস্যার সমাধান হয়ে যাবে। মব কালচার, সেটার ক্ষেত্রেও বলা হয়েছিল নির্বাচিত সরকার। দেশে নির্বাচিত সরকার আসলো, কিন্তু আমরা এই কোনো কিছুরই পরিবর্তন না, বরং আরো সবকিছু বাড়তে দেখছি। আমরা দেখছি মব জাস্টিস বেড়ে গেছে। আমরা দেখছি মাত্র এই মাসেই ধর্ষণের শিকার হয়েছেন 84 জন, এর মধ্যে 6 জন শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এবং প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্সে নির্বাচিত সরকার ভালো করছে। যে খারাপ খারাপ জিনিসগুলো আছে সেগুলোতে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ নির্বাচিত সরকার এখন আস্তে আস্তে আরো উপরের দিকে যাচ্ছে। এবং আমরা দেখেছি আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন বলেছিলেন যে মব বন্ধ করে দিবেন, কিন্তু এখন আমরা আরো মব বাড়তে দেখছি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সরকার দলীয় লোকজনের সেখানে সংশ্লিষ্টতা দেখছি। সরকার যে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান, এদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এদেশের মানুষের একটি নতুন বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ফেল করছে তা না, সরকার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রেও ফেল করেছে। এবং বিএনপি সরকার কখনোই অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনায়, প্রশাসন পরিচালনায় বা দেশ পরিচালনায় ভালো ছিল না। আপনারা যারা এখানে সিনিয়ররা আছেন, যারা বিএনপির আগের আমলগুলো দেখেছেন, তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে তারা সবসময় খুব বাজে পারফর্ম করে। আমরা দেখেছি যে তারা বলেছিল যে বিদ্যুতের দাম বাড়বে না, কিন্তু বিদ্যুতের দাম 2 বছরের মধ্যে বাড়বে না বলার ঠিক 2 মাস পরে বিদ্যুতের দাম বেড়ে গেছে। এবং বিদ্যুতের দাম বাড়ানো কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে চ্যালেঞ্জটা, এটা প্রত্যেক নাগরিককে, আপনাকে, আমাকে ভোগ করতে হবে। কারণ আমাদের তো আয় রোজগার বাড়ে নাই, সাধারণ জনগণের আয় রোজগার বাড়ে নাই, কিন্তু খরচ বেড়ে যাবে। এর বাইরে আমরা গ্যাসের দাম দেখলাম যে 1200 থেকে 1300 টাকা থেকে এখন প্রায় 1900 টাকার কাছাকাছি, অলমোস্ট 50% গ্যাসের দাম বেড়েছে। মানে এটা গত শেখ হাসিনার আমলে 17 বছরে যা বেড়েছিল, 3 মাসে ততটুকু গ্যাসের দাম তারা বাড়াতে সক্ষম হয়েছে। এবং এটার একটা নেগেটিভ ইফেক্ট পড়বে, কারণ বিদ্যুৎ এবং গ্যাসে তো আমাদের যে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা ছোট এবং মাঝারি বিজনেসের মূল এনার্জিটা আছে ওইখান থেকে। তো এটার দাম যখন বাড়বে, স্বাভাবিকভাবে তাদের উৎপাদিত প্রোডাক্টের দামও বেড়ে যাবে এবং এটার প্রভাব আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে পড়বে সামনের দিনে। তো বিএনপির এই যে অ্যাডমিনিস্ট্রেশন, একই সাথে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনায় ব্যর্থতা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যর্থতা, এই সবকিছু মিলিয়ে বিএনপি ইতিমধ্যে অজনপ্রিয় একটি সরকার পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে কোন একটা জেলায় এমপি অথবা মন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠানের সামনে চেয়ারে কেউ নাই। আওয়ামী লীগ যেখানে পৌঁছেছে, আওয়ামী লীগের 17 বছর লেগেছিল, সেখানে বিএনপি 3 মাসে তারা সেখানে পৌঁছে গেছে। আমরা শের পেয়েছিলাম যে শেখ হাসিনার কোনো কয়েকটা উদ্বোধন অনুষ্ঠানে তাদেরও দলীয় নেতা কর্মীরা আসে নাই। তাদেরকে আমরা তখন কথা বলতে শুনেছি যে তারা টাকা দিয়েছে কিন্তু নেতা কর্মী নিয়ে আসেনি, তাদের নেতারা। তো একই অবস্থায় বিএনপি চলে গেছে। তো আমরা একটা জিনিস দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে অনেকে বলে নেপালের সাথে আমাদেরকে তুলনা করে। তো নেপালে যে পার্টিটা এখন ক্ষমতায় আছে, তারা পার্টি গঠন করেছিল 2022 সালে। তো যখন তাদের গণঅভ্যুত্থান হয়, তখন তাদের এখানে উপজেলা পর্যায়ে বা আমাদের মতো বিভিন্ন ইউনিট পর্যায়ে তাদের কাঠামো ছিল। পরে যখন গণঅভ্যুত্থানটা হয়, তারা ওই কাঠামোটাকে ধরে নির্বাচনে ভালো ফলাফল করতে পেরেছে। আমাদের তো দল গঠন হয়েছে গণঅভ্যুত্থানের পরে, এবং তারপরেও মাত্র 1 বছরের মধ্যে একটা নির্বাচনে আমরা বাংলাদেশের 3য় রাজনৈতিক শক্তি হিসেবে প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের জায়গাটা নিশ্চিত করতে পেরেছি।
এবং সংসদে আমাদের পদ প্রতিনিধিত্ব এবং ভোটের দিক থেকে আমরা তৃতীয় রাজনৈতিক দল এখন। তো আমরা এখন আমাদের একটা স্ট্রাকচার আছে সামনে, এটা অবশ্যম্ভাবী, এটার জন্য আপনার আমার খুব বেশি কিছু করা লাগবে না। যে বিএনপি সরকার তারা যদি অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাটলিস্ট বাংলাদেশের ইকোনমিক সেক্টরটাকে ধরে রাখতে পারতো, তাহলে হয়তো আমি তাদের ব্যাপারে আশাবাদী হতে পারতাম যে তারা তাদের মেয়াদটা শেষ করতে পারবে। কিন্তু যেভাবে ফল করতেছে তাদের বেশি দিন সময় নাই, এবং সেটার জন্য আপনার আমাকে খুব বেশি কিছু করতে হবে না। আমাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে এখন আমাদের নিজেদের প্রস্তুতিটা গ্রহণ করা। কারণ আমরা যদি যথেষ্টভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী না হতে পারি, রাজনৈতিকভাবে শক্তিশালী না হতে পারি, তাহলে হয়তো আবারও এরকম কোনো ঘটনা ঘটবে, কোনো সরকারের মতন হবে, কিন্তু আমরা তখন দেশের দায়িত্বটা নেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত থাকবো না। সেই প্রস্তুতিটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই প্রস্তুতিটা আপনাদেরকে নিতে হবে ওয়ার্ডে, ইউনিয়নে এবং উপজেলায়। সেই প্রস্তুতি ঢাকা শহরে বসে আমরা নিলে হবে না। ঢাকা শহরে আমাদের যতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন, পলিসিগত জায়গায় এক রাষ্ট্র পরিচালনার জন্য যতটুকু বোঝাপড়া এবং আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আমাদের হয়েছে, এবং আপনারা দেখছেন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে ছায়া বাজেট কিন্তু আমরা দিয়েছি, এবং বিরোধী দলের ভূমিকাটা সংসদে বলেন, রাজপথে বলেন আমরা পালন করছি। এটা বাংলাদেশের জনগণ বলছে। তো যারা ছায়া বাজেট দিতে পারে তারা একটা বাজেটও প্রণয়ন করতে পারে। ওই সক্ষমতা পলিসিগত ভাবে আমাদের তৈরি হয়েছে। রাষ্ট্র পরিচালনায় আমাদের 1-1.5 বছরের একটা অভিজ্ঞতার ফলে পরবর্তীতে কোন কোন ভুলগুলো করা যাবে না এবং কোন কোন কাজগুলো করতে হবে সেটাও আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। এখন আমাদের প্রয়োজন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এবং একটা স্ট্রাকচার তৈরি করা, যে স্ট্রাকচারটা থাকলে আগামীতে যে কোনো সুযোগে আমরা বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করতে পারবো। আপনারা যার যার এলাকায়, যার যার উপজেলা, ইউনিয়ন এবং জেলার নেতৃত্ব গ্রহণ করতে পারবেন, সেই প্রস্তুতিটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং সেটার জন্য আমি আশা রাখবো যে কুমিল্লা জেলা হবে সেটার জন্য একটা রোল মডেল, এবং কুমিল্লাকে দেখে সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের এনসিপির নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে। আমরা কুমিল্লায় প্রথমবারের মতো, আমি দেশের বাইরে ছিলাম, হাসান ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, প্রথমবারের মতো আমরা কিন্তু শুধু কুমিল্লায় প্রত্যেকটা উপজেলায় আমাদের সমাবেশ হয়েছে এবং এনগেজমেন্ট হয়েছে, এবং আমরা সামনে আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার কুমিল্লার প্রত্যেকটা উপজেলায় ইনশাআল্লাহ আমরা যাব। তবে এই যে আমাদের যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের সাথে সম্পৃক্ততা হচ্ছে, তারপরে কাজটা কিন্তু আপনাদের ওই মানুষগুলোর কাছে আলাদা যেতে হবে, গিয়ে কমিটি করতে হবে, তাদেরকে এনগেজ করতে হবে সংগঠনের সাথে, যাতে পরবর্তীবার আমরা যখন যাই তখন যেন আমাদের সমাবেশটা আরো দ্বিগুণ হয়। তাহলে আমরাও বারবার যাওয়ার যে সাহসটা এবং ইয়েটা পাবো, অনুপ্রেরণাটা পাবো। আপনারা সেই অনুযায়ী কাজ করবেন, এবং বাংলাদেশে এই যে একটা ট্রানজিশনাল টাইম চলছে, ট্রানজিশনাল টাইম কিন্তু এখনো সেটেল হয়নি। এই সরকার যদি ভালো পারফর্ম করতে পারতো তাহলে হয়তো সেটেল হতো। এই ট্রানজিশনাল টাইমে আপনি যদি একটু পরিশ্রম করেন, সেইটা হয়তো কোনো কোনো রাজনৈতিক দলের 30-40 বছরের যে পরিশ্রম তার থেকেও বেশি সফলতা নিয়ে আসতে পারে। তো আমাদেরকে ওই যে একটা কথা আছে না যে ঝোঁক বুঝে কোপ মারা, আমরা যদি ভুল জায়গায় কাজ করতে যাই তাহলে ভুল সময়ে কাজ করতে গেলে ফলাফল আনতে পারবো না। কিন্তু আমাদের এই রাইট টাইমে রাইট অ্যাপ্রোচটা এবং রাইট কাজটা করতে হবে। সেজন্য এখন আমরা একটু বেশি পরিশ্রম করি যাতে আগামী বাংলাদেশকে আমরা নেতৃত্ব দিতে পারি। আপনারা আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ, যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা বাংলাদেশের জনগণকে দেখেছি, সেটা বাস্তবায়ন করতে পারি। সেজন্য আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, চেষ্টা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আগামী দিনে কুমিল্লাকে আমরা এনসিপি এবং বাংলাদেশের একটা রোল মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।